প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি তাহিয়া হোসেন। সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাইসোস নিবেদিত জনপথের জনপ্রতিনিধি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আনোয়ার সিমেন্ট শিট। আজ আমরা কথা বলবো সুখী, সমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য ইউনিয়ন পরিষদের সদস্যদের কি কি কর্তব্য এবং তারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন এবং তাদের ভাবনা, এসব বিষয় নিয়ে। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুজন অতিথি, পরিচয় করিয়ে দিব তাদের সাথে। প্রথমেই আমার বাম দিকে রয়েছেন জনাব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম, সদস্য সুকুন্দি ইউনিয়ন পরিষদ, মনোহরদী, নরসিংদী এবং মহাসচিব বাইসোস। অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। এবং আমার ডান দিকে রয়েছেন জনাব জাহাঙ্গীর আলম প্রধান, সেক্রেটারি জেনারেল অফ ন্যাশনাল জার্নালিস্ট ফোরাম এবং মিডিয়া হেড, জাতীয় ঐক্যফ্রন্ট। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুরুতেই আমি চলে যাচ্ছি জনাব সাইফুল ইসলাম মোয়াজ্জেম আপনার কাছে এবং প্রশ্ন করতে চাই বাইসোস নিয়ে। আপনি তো স্থানীয় সরকারের যে কমিশন গঠন করেছেন, তো সেখান থেকে অনেকগুলো সুপারিশ করেছেন, তো এই বিষয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। সেই সাথে যারা চ্যানেল এসকে দেখছেন সকলের প্রতি শুভকামনা। আপনি যেটি জানতে চেয়েছেন যে স্থানীয় সরকার কমিশনের সুপারিশ, দেখুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে স্থানীয় সরকার কমিশন সহ এরকম আরও 11টি কমিশন কাজ করেছে। আমার সৌভাগ্য হয়েছে দীর্ঘদিন এই সংগঠনে দায়িত্ব পালন করার সুবিধায় যে কমিশনের সাথেও আমার কিছু কাজ করা, মন্তব্য, বক্তব্য তুলে ধরা, যেটি দেশ ও জাতির কল্যাণে আমি চেষ্টা করেছি। এখানে 25টি সুপারিশের মাধ্যমে আসলে একটি জনগণের যে তাদের যে প্রকৃত সেবার যে প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদটি আসলে প্রান্তিক জনমানুষের খুব কাছের প্রতিষ্ঠান এবং বহুমুখী সেবা প্রদানের প্রতিষ্ঠান। সেই ইউনিয়ন পরিষদ কিন্তু আজকের বাস্তবতায় আমরা যেটি মনে করি যে প্রয়োজনের তুলনায় ইউনিয়ন পরিষদটা কিন্তু ততটুকু ভালোভাবে কাজ করতে পারছে না, ফাংশন করতে পারছে না। অনেক রকমের সীমাবদ্ধতা রয়েছে, দুর্বলতা রয়েছে। এটিকে কাটিয়ে উঠে জনগণকে কাঙ্ক্ষিত সেবার মাধ্যমে এই রাষ্ট্রের যেই আমাদের যে আর্থসামাজিক যে কর্মসূচি আছে সেইগুলিকে গতিশীল করার মাধ্যমে সুস্পষ্ট মতামত কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। আমরা আশা করছি আগামী দিনে যেই সরকার আসবে সেই সরকার এই স্থানীয় সরকারের পরিবর্তনের জন্য এবং শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের এই 25টি সুপারিশের মধ্যে তারা সর্বোচ্চ গুরুত্ব দিবেন এবং এইগুলিকে যথেষ্ট বিবেচনায় নিয়ে ওনারা কাজে লাগাবেন। আপনার কাছে আমার আরও কিছু প্রশ্ন রয়েছে, তবে এবার একটু ফিরে যাব জনাব জাহাঙ্গীর আলম আপনার কাছে। আপনার কাছে জানতে চাই এই যে প্রান্তিক জনগণের যে সেবা সম্পর্কে ইউনিয়ন পরিষদ যেসব পদক্ষেপ গ্রহণ করছে, তো এই বিষয়গুলো জার্নালিস্টরা কিভাবে দেখছেন এবং তারা কিভাবে মিডিয়াতে কভার করছে জিনিসগুলো? ইউনিয়ন পরিষদ হচ্ছে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে যারা ইউপি সদস্য আছেন তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে আমাদের আর্থসামাজিক উন্নয়ন সহ আমাদের যেসব সমস্যার সম্ভাবনাগুলি আছে সেগুলি সহজে চিহ্নিত করা সম্ভব হয়। এটা যখন ওনারা এই কাজগুলি করবেন বা সমস্যাগুলি চিহ্নিত করবেন, সাংবাদিকরা তাদের কাছ থেকে সেগুলি জেনে সরজমিনে প্রত্যন্ত অঞ্চলের যে কৃষি, অর্থনীতি, পারিবারিক, সামাজিক, আর্থিক এবং বিভিন্ন রাস্তাঘাটের যে সমস্যাগুলি, এগুলো তারা খুব কাছ থেকে দেখেন কারা, জনপ্রতিনিধিরা। এটা ইউপি সদস্য হোক, ইউপি চেয়ারম্যান হোক, ওনাদের কাছ থেকে সঠিক তথ্যটা পাওয়া যায়। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, সেই সমস্যাগুলি চিহ্নিত করে সাংবাদিকদের দৃষ্টিগোচর করেন এবং সাংবাদিকরা যদি সেই সমস্যাগুলি তাদের কলমের মাধ্যমে গণমাধ্যমে তুলে ধরেন, তাহলে সেই সমস্যাগুলো সহজে সমাধান করা যায় এবং যারা এগুলি সমাধান করবেন রাষ্ট্রের বিভিন্ন স্তরে উপরের দিকে, তাদের দৃষ্টি আকর্ষণের সহজ পথ হচ্ছে গণমাধ্যম। হ্যাঁ, গণমাধ্যম যদি সেই কাজটা করে তাহলে সহজেই আমরা কৃষি উন্নয়ন হলে আমাদের ধান, পাট, চাল উৎপাদনটা যেখানে হয়, যেখানে আমাদের হাঁস, মুরগি, গরু, ছাগল লালন পালন হয়, তাদের সমস্যাগুলি চিহ্নিত করে এগুলি সমাধানের পথ যদি সাংবাদিকরা বাতলে দিতে পারেন এবং তারা যদি এই জনপ্রতিনিধিদের কাছ থেকে সঠিক তথ্যটা নেন এবং তারা যদি সঠিক তথ্যটা দেন, তাহলে আমাদের সামাজিক উন্নয়নে এটা বিরাট ভূমিকা রাখতে পারে। তো আমরা যে বিষয়ে কথা বলছিলাম, জনাব সাইফুল ইসলাম মোয়াজ্জেম আপনার কাছে ফিরে আসি। আপনি তো সুপারিশ বিষয়ে বলছিলেন এবং সুপারিশের একটি পয়েন্ট রয়েছে পদমর্যাদার নিয়ে, তো এটার ব্যাখ্যাটা যদি একটু দিতেন।
জি দেখুন, এখানে পদমর্যাদা একটি অংশ। আমি কিন্তু 25টি সুপারিশ করেছি এই সংগঠনের পক্ষ থেকে, আমরা নির্বাহী পরিষদ। এই 25টা সুপারিশ কিন্তু 25 লাইনের কোনো সুপারিশ নয়। এই 25টা সুপারিশের পিছনে আছে দীর্ঘ প্রায় এক যুগের সময়ের আমাদের বিভিন্ন রকমের ধ্যান ধারণা, আমাদের পাশাপাশি অন্যান্য যে দেশগুলিতে স্থানীয় সরকার খুব ভালো ফাংশন করছে তাদের কর্মকৌশল আমরা এখানে রেফারেন্স হিসেবে এনেছি। তার মধ্যে পদমর্যাদার যে বিষয়টি আপনি তুলে ধরেছেন, যে দেখুন, আমরা যারা ইউনিয়ন পরিষদের সদস্য, এটি কিন্তু সাদা চোখে অনেকে একজন ওয়ার্ড মেম্বারকে গুরুত্ব দিয়ে চিন্তা করতে পারে না অথবা চিন্তা করতে চায় না। বিষয়টা অনেকটা এই কারণেই যে এই জনপ্রতিনিধি কিন্তু জনগণের খুব সান্নিধ্যে থাকে, পাশে থাকে। আপনি জানবেন যে আমাদের কিন্তু ডিউটিতে কোনো আমাদের অফিস এবং আউটসাইড বলতে কোনো বিষয় নাই। আমরা 24 ঘন্টা যখন মানুষ প্রয়োজন মনে করে তখনই তাদের পাশে দাঁড়াতে চাই। আরেকটি বিষয় হলো যে এখন এই তথ্য প্রযুক্তি এবং মোবাইলের মাধ্যমে অনেকে কিন্তু বাড়িতে বসেই রাত্রে 3টার সময়ও আমাদের যারা সদস্য আছে তাদেরকে প্রয়োজনে তারা অনেক সময় তাদের বাড়িতেও ডাকে। অনেকটা চিকিৎসক যেরকম একজন মুমূর্ষু রোগীর কাছে ছুটে যায়, আমরা কিন্তু সেভাবেই চলে যাই, কারণ আমাদের উপস্থিতি একটি বড় ঘটনাকে নিবৃত্ত করতে পারে, সেটিকে থামায় দিতে পারে, সেটিকে মিনিমাইজ করতে পারে। এই আকাঙ্ক্ষা আমাদের মধ্যে কাজ করে। সেই আকাঙ্ক্ষার থেকেই কিন্তু এই নির্বাচনে দাঁড়ানো এবং নির্বাচিত হওয়া। আজকে পদমর্যাদার যে বিষয়টি বলছেন, যে দেখুন, আমি যখন কাজ করব আমার যদি একটা মর্যাদাই না থাকে, রাষ্ট্র কর্তৃক যদি আমাকে কোনো মর্যাদা না দেয়, তাহলে আমি যে কাজ করছি, আমি যে শ্রম দিচ্ছি, আমি যে কথা বলছি, এগুলি তো কোনো না কোনোভাবে একটা জায়গায় গিয়ে তো এটাকে ফাংশন করতে হবে। আজকে দেখুন যে ইউনিয়ন পরিষদের সদস্য, সে একটি ওয়ার্ডে প্রতিনিধিত্ব করে। সেই ওয়ার্ডের জনসংখ্যা কোথাও 5,000, কোথাও কিন্তু ভোটার সংখ্যাই 1.5 লক্ষ। আপনি একবার ভাবুন তো যে একজন ইউপি সদস্যার তার নির্বাচনী এরিয়ার ভোটার সংখ্যা 1.5 লক্ষাধিক, যেটি কোনো কোনো জায়গায় 2টা সংসদীয় আসনের ভোটার সংখ্যা সমান। তাহলে এই যে মানুষটি এখানে কাজ করছে, বিভিন্ন রকমের ফাংশন আমাদের করতে হয়। এখানে আপনি জানবেন যে 60টি মন্ত্রণালয়ের 39টি কাজ আছে। এখানে কিন্তু অনেক রকমের আইনি বিষয় আশয় আছে। তারপরে যত রকমের আমাদের যে সামাজিক ভাবে যেগুলিকে আমরা খুব বেশি বেদি মনে করি, যেরকম মাদক আছে, তারপরে নানা রকমের বিপজ্জনক বস্তু ক্রয় বিক্রয় আছে, সেই জায়গাগুলিতে যখন আমরা কাজ করতে যাই, তখন আমি যে সিদ্ধান্তটা দিচ্ছি জনকল্যাণে, সেটিকে আমলে নেওয়ার জন্য কিন্তু আমার এই বক্তব্যের একটা মর্যাদার দরকার। সেই বক্তব্যের মর্যাদাটা এই কারণেই আমি মনে করি যে জনপ্রতিনিধি হিসাবে আপনি যদি দেখেন যে একজন সরকার প্রধানমন্ত্রী, ওনার একটা মর্যাদা, একজন মেয়রের একটা মর্যাদা আছে, জেলা পরিষদের চেয়ারম্যানের মর্যাদা আছে, উপজেলাতে মর্যাদা আছে, কিন্তু আমাদের কোনো মর্যাদা নির্ধারণ করা হয় নাই। আমাদের কিন্তু সেই অনুযায়ী কোনো আর্থিক সুবিধাও নির্ধারিত করা হয় নাই। তাহলে আমরা কি করছি? আমরা অত্যন্ত এই আশেপাশের মানুষের যাদের সাথে আমার উঠা বসা, তাদের পছন্দের মাধ্যমে তাদের মনোনীত হয়ে আমি আমার পছন্দের প্রতীকে নির্বাচন করেছি। সেই নির্বাচন করার পরে আমি যখন তাদের সাথে কাজ করছি, তখন কিন্তু আমার পকেটের টাকা খরচ করে করছি, তারপরেও কিন্তু আমি আমার প্রয়োজনে করছি। এখন বিষয় হলো, যখন আমি সরকারি কিছু কাজ করতে যাব আমার ইচ্ছায়, সেই ক্ষেত্রে আমার ট্রান্সপোর্টের বিষয় আছে, অনেক মানুষকে একসাথে নিতে হয়, তাদের সাথে মত বিনিময় করতে হয়। আমি যখন জনগণকে অংশগ্রহণের মাধ্যমে যখন একটি কল্যাণকর কাজ করতে যাব, তখনই এখানে কিন্তু আর্থিক বিষয়টা আসে। আমাদেরকে এই ধরনের কোনো রকমের বরাদ্দ কিন্তু নাই। আপনি দেখবেন অন্য সেক্টরে টিএ ডিএ অনেক কিছুতেই অনেকভাবে থাকে, আমাদের বেতনের জায়গায়ও নাই, আমাদের অন্য রকমের কোনো বরাদ্দের জায়গায়ও নাই। সেই কারণে আমি বলেছি যে আমাদেরকে যদি একটি ন্যূনতম 2য় শ্রেণীর মর্যাদা দেওয়া হয় এবং তদ অনুযায়ী যদি আর্থিক সুবিধাগুলি দেওয়া হয়, আমরা এই কাজগুলি করার জন্য আরও বেশি নিবেদিত হতে পারবো এবং আমরা অনেক বেশি সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবো। আপনি শুনলে অবাক হবেন যে আমরা যারা কাজ করি, আমরা অন্যের সন্তানরা ঠিকমতো লেখাপড়া করছি কিনা, আরেকজন সন্তান বাবা মার নিয়ন্ত্রণে থাকছেন কিনা, এইভাবে যখন আমরা কাজ করি, আমাদের সন্তানের খোঁজ কিন্তু আমরা নিতে পারি না। আমরা সেই কাক ডাকা ভোরে উঠে চলে যাই অন্যের সমস্যা সমাধান করতে, বাড়িতে ফিরি কখনো 2টা 3টা বাজে। আমরা সেই পান্তা ভাত খেতে হয় 30 দিনের 15 দিন। কিন্তু আমার সন্তানের আমি যেখানে চিন্তা করতে পারতেছি না অন্যের সন্তানের জন্য, আমার ঘরে আমি সময় দিতে পারতেছি না আরেকজনের ঘরকে ঠিক রাখার জন্য। এটি শুধুমাত্র পারিবারিক বিরোধের জায়গায় না, আজকে ছেলে মেয়ে বিয়ে শাদী হয়, প্রথম পর্যায়ে কিছু সমস্যা থাকে, সেই সব জায়গায় আমাদের একাধিকবার গিয়ে কথা বলতে হয়, নিজের উপরে দায়িত্ব তুলে নিতে হয়। সেই দায়িত্বের জায়গায় যদি মর্যাদার বিষয়টা থাকে, তাহলে যেটি হয় যে আপনার প্রশাসন স্তর বলেন অথবা পাবলিক স্তর বলেন, তারা কিন্তু আমাদের সিদ্ধান্তগুলিকে অনেক বেশি গুরুত্ব দিবে। এই বিষয়গুলিকে রাষ্ট্রকে চিন্তা করতে হবে। পাশাপাশি আমার 25 দফা সুপারিশের প্রত্যেকটি সুপারিশই যদি এই 18 কোটি মানুষের কল্যাণের জন্য হয়ে থাকে, তাহলে এটাকে 100% আমি মনে করি গুরুত্বের জায়গায় আগামী সরকারকে দেখতে হবে। এটি আমার খুব বিশ্বাস এবং সেটি হবে বলেই আমি এখন পর্যন্ত স্বপ্ন দেখছি। আচ্ছা, নিশ্চয়ই স্বপ্ন পূরণ হবে। তবে আমি একটু জনাব জাহাঙ্গীর আলম আপনার কাছে ফিরে আসতে চাই। গণমাধ্যম বাদ দিয়ে শুধু যদি আমি কৃষির কথা চিন্তা করি, তো কৃষি উন্নয়ন নিয়ে আপনি কি বলতে চান এবং কিভাবে উন্নয়ন করা সম্ভব? কৃষকে হচ্ছে
বাংলাদেশের প্রাণ, আমরা কৃষকের সন্তান। সেই পরিচয়টা দিতে আমাদের খুব লজ্জা লাগে। আমি নিজে শিশুকালে কৃষিকাজ করেছি। আমাদের যে গরু আমরা খড় খাওয়াইতাম, হাল চাষ করতাম, ক্ষেতের নিড়ানি দিতাম, এগুলি করতাম কৃষিকাজ। হ্যাঁ, আমরা যে যার অবস্থান আছি সেখান থেকে যদি আমরা কৃষকের প্রতি, কৃষির প্রতি আরও বেশি মনোযোগী হই এবং জনপ্রতিনিধিরা এর, যেমন উনি বলেছেন, খুব ভালো কথা বলেছেন যে আমি নিজের পরিবারের খবর নিতে পারি না, অন্যের পরিবারের খবর নিতে হয়। বাস্তব এবং সত্য। এই দেশের যে সমস্যাগুলি আছে এগুলি চিহ্নিত করে আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যারা আছেন আচ্ছা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে দৃষ্টি আকর্ষণের মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান হোক। এটা আমি চাই, এটা সাংবাদিকদের কল্যাণেও। আচ্ছা, উনি এটাই সমস্যাগুলো করছেন। সমাধান করার জন্য নিশ্চয়ই আমরা এই প্রসঙ্গে আরো কথা বলবো অবশ্যই, এবং যে অবশ্যই, কৃষি অবশ্যই। উৎপাদন এই বিষয় নিয়ে আমরা আবার ফিরে আসবো, তবে একটু হ্যাঁ। ছোট্ট বিরতির পর। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনারা কোথাও যাবেন না, ফিরে আসছি একটা ব্রেকের পর। প্রিয় দর্শক, ফিরে এলাম একটা ব্রেকের পর। আপনারা দেখছেন বাইসোস নিবেদিত জনপথের জনপ্রতিনিধি, পাওয়ার্ড বাই আনোয়ার সিমেন্ট শিট। সাথে আছি আমি তাহিয়া হোসেন এবং যে প্রসঙ্গে কথা বলছিলাম, ফিরে যাচ্ছি আলোচনায়। যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, এই যে কৃষি উৎপাদন কিভাবে বাড়ানো সম্ভব, তো আবারও সেই আলোচনায় ফিরে আসি। কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব। আমাদের যে জমিগুলি আছে, আমাদের যে চাষাবাদের যে জায়গাগুলি আছে, এর মধ্যে অনেক জায়গা অনাবাদি থেকে গেছে। এই জায়গাগুলিকে আমাদের কৃষি চাষের উপযোগী করতে হবে, এগুলিতে চিহ্নিত করতে হবে এবং এগুলিকে চিহ্নিত করে চাষাবাদ উপযোগী করে এবং কৃষককে আমরা উৎপাদন বাড়ানোর জন্য সার, বীজ, ভালো ভালো জিনিসটা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এবং এই ইতিমধ্যে বড় আবাদ শুরু হয়েছে, এখানে পানি সেচের দরকার। তাই আমরা যদি খাল কাটতে পারি, নদী থেকে এই সংযোগ যদি আমরা তৈরি করতে পারি, তাহলে সহজে জমির মধ্যে সেচ দেওয়া যাবে। সেচ দিলে এবং সার দিলে এবং ভালো বীজ পেলে ভালো উৎপাদন হবে। এবং আমরা যদি কৃষি অফিসে আমাদের জনপ্রতিনিধিরা যদি ঠিকমতো তাদেরকে গাইড করে, উপদেশ দেন, তাদের পাশে থাকেন, দাঁড়ান, অবশ্যই জনপ্রতিনিধিরা সেটা করছেন, আমরা দেখছি আজকালকার দিনে। আগে এটা খুব কম হতো, কিন্তু এটাকে আরও বাড়াতে হবে। যত বাড়বে তত কৃষি উৎপাদন বাড়বে। কৃষি উৎপাদন বাড়লে আমাদের অনেক সমস্যার সমাধান হবে। তবে এই বিষয়ে যে দায়িত্বের ব্যাপারে একটু জনাব সাইফুল ইসলাম মোয়াজ্জেম, আপনার কাছে চলে আসি। দায়িত্বের বিষয়গুলো কেমন, আর আপনার কি প্রত্যাশা সদস্যদের প্রতি একজন মহাসচিব হিসেবে? জি, দেখুন, আসলে দায়িত্বের বিষয়টা কিন্তু এটি একটি মনের তাড়না, এবং এই তাড়নাকে কেন্দ্র করে একজন ইউপি সদস্যের জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষাটা সর্বপ্রথম তৈরি হয়। পরবর্তীতে বাস্তবতায় হয়তো অনেক ক্ষেত্রে গিয়ে সে হুচটকায়, কারণ তার যে লজিস্টিক সেটি কিন্তু আসলে তার স্বপ্ন পূরণের জায়গায় যথার্থ নয়। আমরা কিন্তু সর্বসাকুল্যে প্রায় 18 কোটি মানুষ। আমাদের এই জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষি জমির অংশ কিন্তু কমেছে, সেই সাথে পাল্লা দিয়ে কমেছে কিন্তু কৃষকের সংখ্যা। আজকে দেখুন, এই জায়গায় এসে আমাদের যেটি চিন্তা করতে হবে, ভাই চমৎকার একটি কথা বলছিলেন, পতিত জমির কথা। আপনিও খুশি হবেন, আমি দায়িত্ব নেওয়ার পরে এই গত 3 বছর, 3.5 বছরে আমাদের সংগঠনের নিজস্ব পরিকল্পনা এবং আমাদের নিজস্ব অর্থায়নে ঢাকা সহ সারা দেশব্যাপী পতিত জমি সর্বোচ্চ ব্যবহার নিয়ে আমি অনেক প্রোগ্রাম করেছি। অনেক জায়গায় জেলা প্রশাসনকে যুক্ত করেছি, উপজেলা প্রশাসনকে যুক্ত করেছি, সংশ্লিষ্ট উপজেলা জেলা সদস্যদেরকে যুক্ত করে সভা সেমিনার করেছি। এই পতিত জমির সর্বোচ্চ ব্যবহার এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনের জায়গায় আমি আমার সাধ্যমতো কাজ করেছি। সেই সাথে কাজ করেছি বৈধ চ্যানেলে রেমিটেন্স আনয়নের জন্য। আমি যেটি আসলে আমার সদস্যদেরকে বলতে চাই যে আমরা আসলে একটি সুযোগ পেয়েছি খুব কাছের মানুষের সেবা করার জন্য। আমরা কিন্তু ছোট্ট টেরিটরিতে নির্বাচিত। আমার যারা ভোটার তারা অনেকেই আমার কোনো না কোনোভাবে আমার পরিবারের সাথে সম্পৃক্ত, কেউ প্রতিবেশী, কেউ চাচা, কেউ ভাতিজা, কেউ মামা। আমরা কিন্তু এরকম সুসম্পর্কিত একটি ভোটারের মাধ্যমে আমরা প্রতিনিধিত্ব করছি। অতএব আমার ভাবনার মাধ্যমে আমার প্রতিবেশীরা কিন্তু ভালো থাকবে। আরেকটি বিষয় যেটি আমি নিশ্চিত করতে চাই, আজকে দেখুন যে এই যে খাদ্যের যে একটি চাহিদা, আজকেও আমরা কিছু কৃষিপণ্যের কিন্তু আমদানি নির্ভরতায় রয়েছি। আমরা সেই জায়গায় কিন্তু আমি যেটি বলছি যে আমি রপ্তানিমুখী হতে চাই। রপ্তানিমুখী হতে হলে আমাকে কী করতে হবে? সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আমার সেই ঘাম ঝরানো কৃষকের প্রতি। আজকে দেখুন, আমার কৃষক কিন্তু বিলাসিতা করে না, আমার কৃষক কিন্তু এই রাষ্ট্রের অনেক সুবিধা কিন্তু ভোগ করে না। এবং এটিও জানবেন যে যখন বর্ষা আসে তখন দেখবেন বজ্রপাতে মানুষ মারা যায়, সেখানে দেখবেন যে 10 জনের মধ্যে 9 জন কৃষক। কেন? সে কিন্তু সেই বজ্রপাতকেও উপেক্ষা করে সে ওই যে মাঠে চড়ানো গরু সেটি আনতে যায়, ওই জমিতে বাঁধ দিতে যায়, আইল দিতে যায় পানি সংরক্ষণ করার জন্য। তাহলে যেই কৃষকটি
তার জীবনের এই সমস্ত রিস্ক নিয়ে তার রক্ত ঘামে উপার্জিত পণ্যের সঠিক মূল্য দিতে হবে, কৃষককে মর্যাদা দিতে হবে। পাশাপাশি সিন্ডিকেট ব্যবস্থাকে আমূলে ধ্বংস করে দিয়ে আমরা যারা ভোক্তা শ্রেণী তাদের অবশ্যই ক্রয় ক্ষমতার মধ্যে এই সমস্ত পণ্যের বিষয়গুলিকে নিয়ে আসতে হবে। সেই জায়গায় দীর্ঘ কাজ করার পরিকল্পনা এই বাইসেসের রয়েছে। সরকারের কাছে আমার প্রত্যাশা রয়েছে সরকার আমাদেরকে যথাযথভাবে কাজে লাগাবে, কারণ আমরাও কিন্তু একটি সরকার, আমরা স্থানীয় সরকার, অবশ্যই সরকারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অর্গান আমরা। সেই জায়গায় আমাদেরকে সেইভাবে কাজে লাগাতে চাইলে সরকার আমরা সর্বক্ষণই প্রস্তুত আছি। আরেকটি বিষয় আপনাকে এই সাথে যুক্ত করে দিতে চাই যে দেখুন, আজকে আমাদের যে জনসংখ্যা, এই জনসংখ্যাকে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটি একটি জনসমস্যা হিসেবে আমরা চিহ্নিত করছি। আমি কেন সেটিকে চিহ্নিত করতে যাব? আমার এই যে এই 57,000 যেই বর্গ মাইলের বাংলাদেশ, এটির প্রতিটি ইঞ্চি মাটি আমার জন্য কিন্তু প্রয়োজনের, এবং এই প্রত্যেকটা ইঞ্চি মাটি কিন্তু ফাংশন করে। কোথাও করতেছে মনে করেন কৃষির জন্য, কোথাও ধানের জন্য, কোথাও পাটের জন্য, কোথাও পশুপালনের জন্য, কোথাও ভুট্টার জন্য, কোথাও আখের জন্য। তাহলে সেই মাঠটাকে যদি আমি কাজে লাগাতে পারি, আজকে শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, বেকার যারা, তাদেরকেও যদি আমি কৃষি শিক্ষায় প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করতে পারি, বিশেষ করে আমার সদস্যদেরকে এই 7টি মন্ত্রণালয়ের 39টি কাজের জায়গায় যদি তাদেরকে 6 মাস অন্তর অন্তর এক একটা বিষয়ের উপরে যদি প্রশিক্ষণ করতে পারি সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে, আর আমার সদস্যরা যখন সকল বিষয়ে দায়িত্ব পালন করতে গিয়ে যখন তার কাছে ন্যূনতম একটি ধারণা থাকবে, সেই ধারণাটা যখন সকল শ্রেণীর মধ্যে সে ডিস্ট্রিবিউট করবে, অবশ্যই আমরা উদ্বুদ্ধ হব, কারণ আমরা কিন্তু সকলে একসাথে মিলেমিশে বাস করছি। আমি যেটা আগামী দিনে দেখতে চাই, আমার এই দেশ হবে খাদ্যে স্বয়ংসম্পন্ন, আমার এই দেশ হবে রপ্তানিমুখী কৃষিতে একটি তালিকাভুক্ত রাষ্ট্র, এবং সেই সাথে আমি যেটি করব, আমার এই 18 কোটি মানুষের প্রত্যেকটা মানুষই হব আমরা কর্মমুখী, আমরা উৎপাদনে যাব, আমরা সৃষ্টিতে যাব, ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পে যাব, আমরা অবশ্যই এক্সপোর্ট করব বিভিন্ন রকমের পণ্য পর্যন্ত। সেভাবে আমাদের ঘুরে দাঁড়ানো সম্ভব এবং ঘুরে দাঁড়াতে হবে। নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে ফিরে যাই একটু জনাব জাহাঙ্গীর আলম আপনার কাছে জানতে চাই সম্ভাবনার বাংলাদেশ গড়ে তোলার জন্য বাইসসের কি পদক্ষেপ আপনার চোখে পড়েছে এবং এ নিয়ে আপনার মন্তব্য কি? আমার বাড়ি চাঁদপুর 1 কচুয়া। সেখানকার আমাদের সাবেক এমপি রফিকুল ইসলাম রনি বাইসসের প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং অফিসটা ছিল এখানে কাকরাইল। উনি আমার বড় ভাইয়ের মতো। আমাদের নিজের বাসাবাড়ি থাকলেও আমরা আসতে শিশুকালে ওনার কাছে থাকতাম, ওনার পাশে থাকতাম, ওনার পরামর্শ নিতাম, এবং বাইসসের অফিসে বেশিরভাগ সময় আড্ডা দিতাম। ওনার এই পরিচয় পেয়ে বাইসসের সাথে উনি যুক্ত মহাসচিব, আমার কাছে খুব ভালো লেগেছে, আমি আনন্দিত হয়েছি। আমি এটার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এবং উনি যে কথাগুলো ইতিমধ্যে এখানে বলেছেন, যে প্রস্তাবগুলি তিনি রেখেছেন স্থানীয় সরকার উন্নয়নে, এবং উনি যে কর্মঠ, এবং ওনার মতো অন্যরাই এইভাবে কর্মঠ, আমি এটা মনে করি। এবং তারা যে বিচ্ছিন্নভাবে কাজ করছেন না, এখন তারা সংগঠিত হলে সব কিছুর একটা ফল পাওয়া যায়। আশা রাখি আজকে যারা ক্ষমতা আছেন তাদের যে ওনারা যে পরামর্শগুলো দিয়েছেন, রেখেছেন, এগুলি সময় উপযোগী, এবং ওনারা জনগণের কাছে থাকেন, পাশে থাকেন, এবং নিরবধি থাকেন। রাত নাই দিন নাই, যখনই ডাক দেয় তখন তাদের যেতে হয়, যান, এটা তাদের কাজের একটা অংশ। তারা দূরে থাকতে পারেন না। যখনই কোনো সমস্যার সৃষ্টি হয় সেখানে তাদের ডাক পড়ে, এবং অনেকে যান। এজন্য তারা যে দাবিটি তুলেছেন তাদের দিয়ে নেয়, তাদের সামাজিকভাবে সেই মর্যাদা নেয়, এবং তাদের সেভাবে অর্থ দেওয়া হয় না, সব অর্থই অনর্থের মূল। তাই ওনারা যে শ্রম দেন, যে কাজটা করেন, বলা যায় 24 ঘন্টায় তারা জনগণের পাশে থাকেন এবং তাদের প্রতি দৃষ্টি রাখেন। তাদের সেই দিকে দৃষ্টি রেখে সরকার যদি তাদের প্রতি সেই সহযোগিতার হাত বেড়িয়ে দেন, যেটা তাদের প্রাপ্য, যেটা ন্যায্য, যেটা সঠিক, যেটা বাস্তব, আমি আশা করি সেটা তারা করবেন। আর ওনার যেহেতু এখানে আছেন, তার মাধ্যমে আমার একজন সামাজিক লোক হিসেবে তার কাছে, তার মধ্য দিয়ে তার প্রতিষ্ঠানের কাছে আমার অনুরোধ, আপনারা এর পাশাপাশি সমাজকে মাদকমুক্ত করার জন্য আপনারা নিশ্চয়ই অবদান রাখছেন বা রাখবেন, সেদিকে বিশেষ দৃষ্টি, এবং শিশুরা যেন ওই দিকে মাদকাসক্ত না হয়, বিকেলে খেলাধুলা করতে পারে তার ব্যবস্থাটা করবেন। এবং সন্ধ্যার পরে যেন কোনো সন্তান রাস্তাঘাটে আড্ডা না দেয়, না থাকে, পড়ার টেবিলে যায়, এই বিষয়টার প্রতি আপনারা যদি সাংগঠনিকভাবে দৃষ্টি রাখেন, আমাদের সামাজিক অনেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে। এবার একটু ফিরে যাই জনাব সাইফুল ইসলাম মোয়াজ্জেম আপনার কাছে।
শেষ অল্প ছোট্ট করে একটু জানতে চাই আপনার শেষ মন্তব্য সম্পর্কে। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। জি, আমি আমার শেষ বক্তব্যে যেটি বলতে চাই সেটি হলো আমার সম্মানিত সহ আলোচক যেমনটি আমাকে মনে করিয়ে দিলেন, এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন রফিকুল ইসলাম রনি, উনি অত্যন্ত তরুণ একজন পার্লামেন্টেরিয়ান ছিলেন। 27 বছর ওনার বয়সের হাত MP ধরে আজকে এই সংগঠনটি কিন্তু 40 বছর পূর্তি উদযাপনে আছি আচ্ছা, আমরা। চমৎকার। এই 40টি বছর যাবৎ আমরা নিরন্তর চেষ্টা করেছি, আমরা যতটুকু সম্ভব সেখানে অর্জনও করেছি, যেটি দেশ ও জাতির কল্যাণে ব্যাপক ভূমিকা রাখছে। বিষয়গুলি আমি হয়তো পার্টিকুলার আর উল্লেখ না করলাম। আমি যেটি পাশাপাশি স্মরণ করছি, এই সংগঠনের দায়িত্ব পালন করেছেন টেকনোক্রেট কোটায় রফিকুল ইসলাম রনি স্যারের মতো অনেক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সুদী, জ্ঞানী, গুণী বুদ্ধিজীবীগণ। তারা অনেকেই প্রয়াত, আমি তাদের আত্মার বিধি মাগফিরাত কামনা করছি। সেই সাথে আজকে আমরা যারা চলমান কমিটিতে আছি, দেশব্যাপী 55,000 ইউপি সদস্যরা যারা আছে, আজকে দেখুন বাংলাদেশটি 57,000 বর্গ মাইলের বাংলাদেশ। এখানে যদি সিটি কর্পোরেশন এরিয়া বাদ দেই, পৌরসভা বাদ দেই, তাহলে প্রায় 55,000 বর্গ মাইলের বাংলাদেশে আমরা 55,000 নির্বাচিত সদস্য। আমরা এই 1,10,000 চোখ, 1,10,000 কান এবং আমাদের 1,10,000 হাত, আমরা সর্বসময় আমরা অবশ্যই রাষ্ট্রের কল্যাণে আমরা বাহ, নিবেদিত বাহ, রাখতে বাহ, চাই। খুব চমৎকার। এই প্রতিশ্রুতি দিয়ে গেলাম আজকে এইখানে, এবং আমি আল্লাহর কাছে সেই রহমত বরকত প্রার্থনা খুবই করছি এই চমৎকার। জনকল্যাণে যেন এই কাজগুলি আমরা অনেক চলমান অনেক রাখতে পারি। ধন্যবাদ আপনাকে জনাব সাইফুল ইসলাম মোয়াজ্জেম, আর আপনাকেও অনেক ধন্যবাদ জনাব জাহাঙ্গীর আলম আজকে আমাদের সাথে থাকার জন্য এবং আপনাদের মূল্যবান দৃষ্টিভঙ্গি সকলের সাথে শেয়ার করার জন্য। জি, প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। এই বিষয় নিয়ে আমরা আবারও কথা বলবো অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই প্রান্তিক জনগণের পাশেই থাকবেন। আমি তাহিয়া হোসেন বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।